চেষ্টা করছি সাহায্য সহযোগিতা। তো -2 ফর্মুলাটার কথা আজকে কেন আসলো এত বছর পর? কিসের জন্য বিরাজনীতিকরণ এই শব্দটা আমরা এখন কেন শুনছি? এতদিন আমরা কেন শুনলাম না? আওয়ামী লীগ যেটা করেছে দেখেন, প্রতিহিংসা প্রতিশোধের যেই রাজনীতির বিপরীতে আমরা কি বলেছি? আমরা বলছি সকল মত সকল পথ সবাইকে নিয়ে যারা গণতন্ত্রের অভিযাত্রায় আমরা যে একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি, এখন তো একটা ক্রস রোড এটা, তো সেখানে আমরা সবাইকে নিয়েই আমরা আগাতে চাই। নির্বাচন নিয়ে যখন কথা বলছি আমি একটু কোট করতে চাই আপনার আলোচনার সুবিধার্থে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না, আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সেজন্য নির্বাচন দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভোট হতেই হবে, এখানে কোনো আপোষ নেই। প্রশ্ন, এই আপোষ নেই, ভোট হতেই হবে, এই শঙ্কাটা কেন আসছে? না হওয়ার কোনো আভাস আপনারা পাচ্ছেন কিনা? আরেকটি আপনার আলোচনার স্বার্থে তথ্য দেই, নির্বাচন খুব দ্রুত নয় আবার দেরিতেও নয়, দ্রুত এবং দেরি এর মধ্যে সময় কতটুকু? এই রিজওয়ানা, উপদেষ্টা রিজওয়ানা এটি বলেছেন। আপনি সামগ্রিকভাবে এই দুটো প্রশ্নের উত্তর আপনার কাছে প্রত্যাশা করব। ওই যে আমি আমার প্রথম বক্তব্যে বলেছি না যে পরিষ্কার করে কথা বলতে হবে। ধোঁয়াশা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, এখন ওনারা জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা আছে, নির্বাচন, গণতন্ত্র, যে জিনিসগুলোকে ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকার একেবারে মানে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। আপনি বললেন যে এই আমাদের মধ্যে আশঙ্কা, দেখেন আমরা তো চাই এই অন্তর্বর্তী সরকারটা স্টেবল হোক, এদের মধ্যে একটা স্থিতিশীলতা আসুক, কোনো রকম ফ্লুইড কোনোভাবে তারা যেন না হয়, সেই জন্য সব রকম সাহায্য এবং সহযোগিতা আমরা তাদেরকে করছি, বিভিন্নভাবে করছি। এখন দেখেন -2 যেই ফর্মুলাটা 1/11 সরকারের সময় আমরা শুনেছিলাম, এখন এই -2 নিয়েও বিএনপি আশঙ্কা প্রকাশ করছে, এটিই বা কেন? এটিও আপনার কাছে আবার আরেকটি সম্পর্ক না, এটি কেন সেটা আমি তো সেটাই বলছি। এটার কারণ হচ্ছে সমস্ত আমাদের আনুষঙ্গিক, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দিন করে 3 মাস তো পেরোলো, তো তার মধ্যে আমি তো বললাম যেন ফ্লুইড না হয়, সেই কারণে আমরা তাদেরকে তো সবভাবে চেষ্টা করছি সাহায্য সহযোগিতা। তো -2 ফর্মুলাটার কথা আজকে কেন আসলো এত বছর পর? কিসের জন্য বিরাজনীতিকরণ এই শব্দটা আমরা এখন কেন শুনছি? এতদিন আমরা কেন শুনলাম না? এখন এই পথ অনুসরণ করার কথা চিন্তাও করা উচিত নয় আমাদের দলের কথা বলছি, যে আমরা স্পষ্ট করে বলতে চাই বিএনপিকে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে বাদ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। আওয়ামী লীগ বিএনপিকে নানাভাবে ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও পারবে না। এটাই তো আমাদের যেই বক্তব্য। এখন এই কথাটা কে তৈরি করেছে, কেন এসছে, কোন পরিপ্রেক্ষিতে, কিসের জন্য, এই দায়িত্বটা তো সবচাইতে বড় রাজনৈতিক মাঠের দল, জনমানুষের দল বিএনপি, এটা বিএনপির না। এখন বিএনপি তো সরকারে নেই, যারা আছে অন্তর্বর্তী একটা সরকারে, এটা তাদেরকেই এই বিষয়টা খোলাসা করতে হবে, তাদেরকেই এটা আপনার পরিষ্কার করতে হবে। দেখেন আমাদের আজকে মেজর হাফিজ সাহেব আমাদের একজন অত্যন্ত যতটুকু সংস্কার হয়েছে তার মধ্যে দ্রুত নির্বাচনের কথা উনি বলেছেন। আরেকটা কথা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়। এখন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে যদি বিশ্বাসী না হন, তাহলে এই ধরনের কথাবার্তা, এই যেগুলো এসছে, যেগুলো আমরা শুনছি ছড়াচ্ছে, আমরা এগুলোতে খুব বেশি কোনো পানি ঘোলা আমরা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি ওনাদেরকে দূরের থেকে যতটা সম্ভব, যে যত ওনারা সুন্দর করে একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, হ্যাঁ, এখন আরও তো বিভাগ আছে, এখন বৈষম্যহীন বললেন, বৈষম্যহীন কথাটা আপনারা বারবার বললেন, নিজেরা দেখি অন্যরকমভাবে বৈষম্য করছেন। তাহলে জনগণের যেই ভরসা, জনগণের, দেশের মানুষের, হ্যাঁ, এটা তো শুধু মানে বিএনপির বিষয় না, এটা তো বাংলাদেশে আজকে যেই পুরো জনসংখ্যা, এটা আমাদের প্রত্যেকের
একটা কনসার্ন। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন দেশের মানুষ এবং বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র থেমে নাই। ষড়যন্ত্র কিভাবে, কোন পকেট থেকে কখন কোথায় আওয়ামী লীগ করছে, পাশের দেশে বসে আছে গণহত্যা করে, বহু মানুষ গেছে, সেখানে কি হচ্ছে, বহু টাকা পয়সা ইনভেস্ট করা আছে পাশের দেশ ভারতের, ওনারা কি করবেন, ওনারা কি বসে আছেন। আমাদের জিও পলিটিক্যাল যে অবস্থান, আমরা যেই জায়গাটায় আছি, এইদিকে বার্মা, ওইদিকে সবচেয়ে বড় বর্ডার ভারত। হ্যাঁ, এখন এইদিকে কি হচ্ছে। যাই হোক, মূল কথাটা কি জানেন, আমরা চেষ্টা করছি আমাদের ভিন্ন মত, বিএনপি জুলাই বিপ্লবের যারা মানে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আপনি জানেন যে বিএনপির প্রায় 450-র কাছাকাছি আমাদের নেতাকর্মী, ওয়াসিম আকরাম দ্বিতীয় শহীদ চট্টগ্রামের আমাদের ছাত্র নেতা, এবং সেই সাথে আবু সাইদ মুগ্ধ। শেষ হয়নি যুদ্ধ, এই তো যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধটা শেষ হয়নি। এই কথা আপনি যেটা বললেন যে আপনারা কেন -2 বলছেন, আপনারা কেন আশঙ্কাটা তো কোথা থেকে তৈরি হয়, আমি তো ওইটাই আপনাকে বলার চেষ্টা করছি যে প্রশাসনে স্বৈরাচারের পরতে পরতে, সিভিল প্রশাসন বলুন, মিলিটারি প্রশাসন বলুন, 16 বছরে আওয়ামী লীগ আর কিছু না পারুক, না সেই সংস্কারটা ঠিক আছে, সেই সংস্কার তারা শুরু করেছে, শেষ করবে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার এসে যতটুকু সম্ভব তারা করবে, যেন নির্বাচনের সময়, নির্বাচনকালীন সময়ে, আপনি আইন শৃঙ্খলা বাহিনী বলুন, পুলিশ, নির্বাচনের যারা যারা জড়িত থাকে, এসপি, ডিসি, আপনার ওসি, একটা মোটামুটি করতে হবে। দেখেন, এখন একটা কথার উত্তর একটু দিব আমি, একটা কথা যে কি আমাদের, আপনি বললেন একজন বলেছেন যারা আমরা অগ্রজ, হ্যাঁ, অগ্রজরা ব্যর্থ। সংস্কার নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশন, তারা আলোচনা শুরু করেছে। 16টি সংস্থার সাথে আজকে আলোচনা করেছে। 22টি দল এবং জোটকে চিঠি দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন, তাদের সাথে আলোচনা করবে। নির্বাচন বিশেষজ্ঞ যারা, তাদের সাথে আলোচনা করেছে। একটি কোট করেই আমি শুরু করতে চাই, সেটি হচ্ছে সাবেক সিএসি আবু হেনা, নির্বাচন পদ্ধতি যিনি 96 সালে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন যে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই, বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন হতে পারে যদি নির্বাচন কমিশনে যারা আছেন তারা যদি অনেস্ট হন, তারা যদি দায়িত্বশীল হন। সেখানে কিছু জিনিস আছে, যে কিছু প্রস্তাবনা আসছে যে সংখ্যা আনুপাতিক নির্বাচন, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে, এইসব প্রস্তাবনা নিয়েই বলছে যে আসলে সেটি দরকার নেই, নির্বাচন বাংলাদেশের মানুষ আসলে এটির সাথে অভ্যস্ত, নির্বাচন ব্যবস্থা বা পদ্ধতির পরিবর্তন নেই। আপনারা সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপনারা কি ভাবছেন? এবং আপনারা সরাসরি, আমি যদি উল্লেখই করে দিই, সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বিএনপি না, একদমই না। এখানে তাহলে জিনিসটা হবে কি, যে স্বতন্ত্র, মনে করেন আমার ওই ভাই, উনি স্বতন্ত্র ইলেকশন করতে চাচ্ছেন, উনি পারবেন না। ব্যক্তিগত ভোট পেল, দল কি পেল, সেগুলোর একটা আনুপাতিক, এগুলোর মধ্যে অন্য ইকুয়েশন আছে যেটা বাংলাদেশের মানুষ, এগুলোর সাথে আমরা পরিচিত নই। আর সবচেয়ে বড় কথা, পপুলার ভোট যেটা আছে, এটা তো আর আমেরিকা না যে ইলেকটোরাল কলেজ আছে, ইলেকটোরাল ভোট, এটা বিষয়টা তো তা না, এটা বাংলাদেশ, থার্ড ওয়ার্ল্ড, একটা সাউথ ইস্ট এশিয়ার, যেখানে একটা এস্টাবলিশড যেই নিয়ম কানুন, রীতি নীতি, নির্বাচন, যেগুলোর মধ্যে দিয়ে আমরা যাই। দেখেন, বিগত ওই 15-16 বছরের বেশি যেহেতু নির্বাচন হয়নি, আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল সবগুলো প্রতিষ্ঠানকে, তারা যেমনভাবে আপনার ধ্বংস করেছে, সেখানে সংবিধানের কেবলমাত্র মৌলিক, একেবারে নিতান্তই মৌলিক কিছু পরিবর্ধন, যেটা আগামী নির্বাচনে সহায়ক একটা পরিবেশ গঠনে ভূমিকা রাখবে, ওটুকু হতে পারে, অ্যাজ মিনিমাম অ্যাজ দ্যাট ক্যান বি। তার বাইরে আমরা মনে করি না যে আপনার এখানে, যেহেতু রেফারেন্ডাম, জনগণের ভোট, নির্বাচিত প্রতিনিধি সংসদ, তারপর আরও অনেক আনুষঙ্গিক আপনার জিনিস আছে। আওয়ামী লীগ যেটা করেছে, দেখেন, প্রতিহিংসা প্রতিশোধের যেই রাজনীতির বিপরীতে আমরা কি বলেছি, আমরা বলছি সকল মত, সকল পথ, সবাইকে নিয়ে যারা গণতন্ত্রের অভিযাত্রায়, আমরা যে একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি, এখন তো একটা ক্রস রোড এটা,
তো সেখানে আমরা সবাইকে নিয়েই আমরা আগাতে চাই, এমন না যে কাউকে পিছনে, জনগণ সেটা ডিসাইড করবে। আমি আওয়ামী লীগের কথা যদি বলি, যে যাদের হাতে গণহত্যা করেছে, যাদের হাতে রক্ত হাজার হাজার মানুষের, ছাত্র জনতার, সেটা তাদেরকে তো মানুষ নেবে এটা মনে করবার কোনো কারণ নেই। তো ওটা পিপুলই ডিসাইড করবে, ওইটা মানুষই সেটা আপনার ইয়ে করুক। বাংলাদেশে দেখেন গণতন্ত্র, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর স্বচ্ছ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সত্যিকার অর্থে একটা স্থায়ী সাংবিধানিক প্রাতিষ্ঠানিক রূপ, মানে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এইটা প্রবর্তন করা, যেটা ছিল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে প্রত্যেকটা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে। কাজেই এখানে তারপরও আমরা বলছি, দেখেন ইভেন চেকস অ্যান্ড ব্যালেন্স, যেমন একেবারে প্রধানমন্ত্রী সংসদের নেতা, প্রধানমন্ত্রীর হাতে সর্বময় ক্ষমতা না, আমরা বলছি যে প্রজাতন্ত্রের যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের যিনি প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রিসভার ভেতরে নির্বাহী ক্ষমতার যেই ভারসাম্য, সেই ভারসাম্যটা আনতে হবে। কারণ না হলে এই রকম আপনার ব্যালেন্স হারিয়ে যাবে সমাজে, রাষ্ট্রে, সংসদে, মানুষের জীবনে, মৌলিক অধিকারে। আর তাতে কি এফেক্ট হবে? ওই গণতন্ত্র নির্বাসনে চলে যাবে। আমরা চাই না আমাদের যে 31 দফাটা রাষ্ট্র কাঠামো মেরামতের, এই যে আমার হাতে, এটাতে সেখানে দ্বিকক্ষ পার্লামেন্টের প্রস্তাব আছে। শুনেন আমি বলি, আমরা যেটা বলেছি যে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞজনদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা, আপার হাউস অব দ্য লেজিসলেচার প্রবর্তন করা হবে। এটা তো আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিচ্ছি যে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপুল। এটা তো এমন না যে আমরা খুব একটা ফ্যাসিস্ট একটা আচরণ, না, জ্ঞানী গুণী যারা ডাইরেক্ট ইলেকশন করে ওনাদের দরকার নেই, আমরা তাদেরকে চাচ্ছি যে আপনারা আসুন, কন্ট্রিবিউট করেন, জাতি আর দেশ গঠনে অবদান রাখেন। কাজেই আমরা বলছি আস্থা ভোট, তহবিল, সংবিধান সংশোধন, এগুলো সব কিছু যা কিছু আপনার দরকার, সেগুলো রাষ্ট্রের প্রয়োজনে একটা অন্তর্বর্তী সরকারের যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কেবলমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। ধন্যবাদ।